শুরু করেছিলাম ডক্টর রোমান্টিক নামের এক অসাধারণ কোরিয়ান ড্রামার সিজন 2 এর এক্সপ্লেনেশন, যার আগের পর্বে দেখানো হয়েছিল মাস্টার কিম ডক্টর ইউনজেকে কোনো রকম প্যানিক ছাড়াই সার্জারি করতে দেখে তাকে জিজ্ঞাসা করে, আজ তোমার সার্জারি করতে ভয় লাগছে না? তখন ইউনজে বলে, আসলে আমি ওটি ছাড়া বাকি সমস্ত জায়গায় সার্জারি করতে পারি। আর এখান থেকেই শুরু হয় সিরিজের তৃতীয় পর্ব। এরপর ইউনজে নিজের রুমে ফিরে যাওয়ার সময় দেখতে পায় ডক্টর নাম, নার্স ও এবং জাং একসঙ্গে বসে ওজিনকে নিয়ে আলোচনা করছে। জাং বলে, আমার মনে হয় ওজিন বেশি টাকা পাওয়ার লোভে ডক্টর পার্কের সঙ্গে হাত মিলিয়েছে, তাই তো সে তাকে এই সার্জারিতে সাহায্য করেছে। তখন ডক্টর নাম বলেন, এমন কিছুই নয়, সে আসলে মাস্টার কিমের পরামর্শেই এমনটা করেছে। বাইরে থেকে ইউনজে তাদের এইসব কথাবার্তা শুনে বুঝতে পারে সে ওজিনকে ভুল বুঝে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়েছে, যেগুলো তার মোটেও বলা উচিত হয়নি। এদিকে ডক্টর আরিউন ডাইরেক্টর ইওর কাছে ক্ষমা চাইতে আসলে ইউন তাকে আটকে নেয় এবং জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন সে বলে, আসলে আমি আজ ভুলবশত ডাইরেক্টরকে পেশেন্ট ভেবে ওনার চেক আপ করেছিলাম, তাই এখন ওনার কাছে আমার ভুলের জন্য ক্ষমা চাইতে এসেছি। ইউনতাক বলে, তার কোনো দরকার নেই, উনি অনেক ভালো মনের মানুষ, এইসব নিয়ে তেমন কিছু মনে করবেন না। তখন আরিয়ম বলে, ওনাকে আমার আরো কিছু বলার ছিল। ইউনতাক জিজ্ঞাসা করে, আর কি বলার আছে? তখন আরিয়ম বলে, আজ ওনার চেক আপ করার সময় বুকের মধ্য থেকে অদ্ভুত এক আওয়াজ আসছিল, তাই আমার মনে হয় ওনার আরো একবার চেক আপ করানো দরকার। তখন ইউনতাক তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এই ব্যাপারে আর কাউকে বলেছো? আরিয়ম বলে, না না, আর তেমন কাউকে বলা হয়নি, তবে এই ব্যাপারটা ওনার অবশ্যই জানা দরকার। ইউনতাক বলে, উনি এই ব্যাপারে সবকিছুই জানেন, আর উনি আমাদের অনুরোধ করেছেন এটা অন্য কাউকে না বলতে, তাই এখন এই ব্যাপারটা মাস্টার কিম এবং আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকা যায়। এর পরের সিনে দেখা যায় প্রতিরক্ষা মন্ত্রীর ছেলে ডক্টর পার্কের সঙ্গে দেখা করে বলে, প্রসিজার না মেনে সার্জারি করার জন্য আমি ডক্টর কিম এবং এই হসপিটালের ওপর আইনি পদক্ষেপ নেব। তখন ডক্টর পার্ক তাকে জিজ্ঞাসা করেন, আপনি কিভাবে বুঝলেন যে উনি প্রসিজার ফলো করেননি? তখন তিনি বলেন, আমি শুনেছি সেকেন্ড সার্জারির একটা ভিডিও রয়েছে, ওই ভিডিওটা আমার চাই। পার্ক বলে, আপনি ভুল শুনেছেন, সেকেন্ড সার্জারিতে এমন কোনো ভিডিও রেকর্ড করা হয়নি। তখনই ইউনজে মাস্টার কিমকে এই সমস্যা থেকে বাঁচানোর জন্য ডক্টর পার্কের অ্যাসিস্ট্যান্টের কাছে থাকা পেনড্রাইভের মতো সেম একটা পেনড্রাইভ এনে তাকে বলে, তোমার সেকেন্ড সার্জারির ভিডিও ফুটেজের পেনড্রাইভটা ইয়ারের মধ্যে পড়েছিল। এটা শুনে ওই অ্যাসিস্ট্যান্ট ভয়ে ভয়ে নিজের পকেট চেক করলে দেখে পেনড্রাইভটা তার কাছেই রয়েছে। তবে ততক্ষণে সেটা প্রতিরক্ষা মন্ত্রীর ছেলে দেখে নেয়। সে ফুটেজ দেখে বুঝতে পারে মাস্টার কিমের করা সার্জারিতে কোনো ভুল ছিল না, তাই সে মাস্টার কিমের কাছে এসে ভুল বোঝার জন্য মাথা নত করে ক্ষমা চায়। এরপর তারা চলে গেলে মাস্টার কিম ওজিনকে ডেকে 10 মিলিয়ন ওয়ান ধার দেয় এবং তাকে বলে, প্রত্যেক মাসে আমাকে 1 মিলিয়ন ওয়ান ফেরত দিতে হবে। এতে ওজিন অনেক খুশি হয়ে টাকা নিয়ে বাইরে চলে আসে। তবে ঠিক তখনই হসপিটালে সেই দুজন গুন্ডা এসে উপস্থিত হয়। ওজিন তাদেরকে বাইরে নিয়ে গিয়ে সমস্ত টাকা মিটিয়ে দেয়, তবে তা সত্ত্বেও তারা ওজিনকে ধমক দিয়ে বলে, এটা তো আসলটা মেটালি, সুদের টাকা কোথায়? এটা শুনে ওজিন চুপচাপ দাঁড়িয়ে থাকলে তারা তাকে যত তাড়াতাড়ি সম্ভব ওই টাকাটা মেটাতে বলে সেখান থেকে চলে যায়। এখান থেকে সিন চেয়ারম্যান ডুয়ের কাছে আসলে দেখা যায় ডক্টর পার্ক তার সঙ্গে দেখা করতে এসেছে। চেয়ারম্যান তাকে বলে, তুমি এত অভিজ্ঞ একজন ডাক্তার হওয়া সত্ত্বেও এমন ছোট একটা সার্জারিতে কি করে ভুল করতে পারো? এটা শুনে ডক্টর পার্ক কিছুটা হতাশ হয়, তবে চেয়ারম্যান ডু তাকে সান্ত্বনা দিয়ে বলে, ওসব বাদ দিন, আমার আপনাকে এখানে ডেকে পাঠানোর আসল উদ্দেশ্য হলো আমি চাই আপনি ডোলডাম হসপিটালের পরবর্তী ডাইরেক্টর হন, আর ওই হসপিটালে মাস্টার কিম কিংবা অন্য কোনো ডাক্তাররা যদি নিয়ম উল্লঙ্ঘন করে তাহলে তাদেরকে উপযুক্ত শাস্তি দিন। সিন ডোলডাম হসপিটালে আসলে দেখা যায় নার্স ও সহ হসপিটালের সমস্ত স্টাফরা বেশ চিন্তিত রয়েছে, কারণ চেয়ারম্যান ডুয়ের সঙ্গে ডক্টর পার্কের হওয়া কথোপকথন সম্পর্কে তারা কোনোভাবে জেনে গিয়েছিল। আসলে তারা কোনোভাবেই চাইছিল না যে ডাইরেক্টর ইওকে সরিয়ে ডক্টর পার্ককে নতুন ডাইরেক্টর বানানো হোক, তাই তারা এই ব্যাপারে মাস্টার কিমের সঙ্গে কথা বলতে যায়। ঠিক এই সময়ে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত বেশ কিছু রোগীকে হসপিটালে নিয়ে আসা হয়। ডক্টর ইউনজে এবং ওজিন সহ বাকি সবাই দ্রুত ওই পেশেন্টদের চিকিৎসা করতে শুরু করে। দেখা যায় তাদের চিকিৎসা চলাকালীন এক দম্পতি তাদের ছোট্ট সন্তানকে নিয়ে কাঁদতে কাঁদতে হসপিটালে আসে এবং বলে তাদের মেয়ে ঠিক করে শ্বাস নিতে পারছে না, তাই দ্রুত তার চিকিৎসা করতে হবে। বাচ্চাটির এমন করুণ অবস্থা দেখে এক নার্স সাথে সাথেই তার প্রাথমিক চিকিৎসা শুরু করে। তবে সমস্যা এখানেই শেষ নয়, কারণ হসপিটালে আরো দুজন সিরিয়াস পেশেন্টকে নিয়ে আসা হয়, আর এই দুজন পেশেন্ট হলো বাবা এবং মেয়ে। তারা আর্থিক সমস্যার কারণে সপরিবারে সুসাইড করতে চেয়েছিল, তবে সৌভাগ্যবশত তারা মারা যাওয়ার আগেই পুলিশ ঘটনার খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে। দেখা যায় ড্রাগসের ওভারডোজের কারণে বাবা এবং মেয়ে দুজনেরই শরীরের অবস্থা আরো খারাপ হতে শুরু করে, ফলে সবাই বেশ ঘাবড়ে গিয়ে মাস্টার কিমকে ডেকে পাঠায়। মাস্টার কিম তাদের কন্ডিশন দেখে দ্রুত সার্জারি রুম প্রস্তুত করতে বলে।
তবে পরক্ষণেই মাস্টার কিমের মনে পড়ে দুটো ওটিতে একসঙ্গে সার্জারি চালানোর জন্য তাদের কাছে পর্যাপ্ত ডাক্তার এবং সরঞ্জাম নেই। তারপর তিনি কিছু একটা ভেবে ডক্টর ইউনজেকে বলেন, আজ তুমি আমার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সার্জেন্ট হিসাবে ওটিতে যাবে। এটা শুনে ইউনজে বেশ ভয় পেয়ে যায়, কারণ সার্জারি রুমে প্রবেশ করা মাত্রই তার হার্ট রেট বেড়ে যাওয়ার কারণে বহুবার তাকে সার্জারি রুম ছেড়ে পালিয়ে আসতে হয়েছে। আর এমন একটা ক্রিটিক্যাল সার্জারিতে যদি এই ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। সে যখন মনে মনে এইসব নিয়ে চিন্তা করছিল তখনই মাস্টার কিম তাকে একটা ট্যাবলেটের ফাইল দিয়ে বলে, সার্জারি রুমে আসার আগে তুমি রীতিমতো এই ট্যাবলেটটা ব্যবহার করতে পারো, তাহলে সার্জারি রুমে তোমার হার্ট রেট স্বাভাবিক থাকবে। আসলে তিনি যেদিন প্রথমবার ইউনজের এই রোগ সম্পর্কে জানতে পেরেছিলেন সেদিন থেকেই তিনি তার উপরে রিসার্চ করে এই ট্যাবলেটটা বানানো শুরু করেছিলেন। তো যাই হোক, এরপর দেখা যায় ইউনজে ওই ট্যাবলেটটা খাওয়ার পর বুক ভরা এক আত্মবিশ্বাস নিয়ে সার্জারির জন্য মাস্টার কিমের সামনে এসে দাঁড়ায়। তবে তখন অবধি যেটা সবথেকে বড় সমস্যা হচ্ছিল সেটা হলো সেকেন্ড ওটির সার্জারিটা কাকে দিয়ে করানো যায়। এটা নিয়েই বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর তিনি ওজিনকে ডেকে বলেন, আজ তোমাকে নিজ দায়িত্বে সেকেন্ড ওটিতে একটা পেশেন্টের সার্জারি করতে হবে, কারণ আমার পক্ষে দুটো ওটিতে একসঙ্গে সার্জারি করা কোনোভাবেই সম্ভব নয়। দেখা যায় মাস্টার কিমের কথা মতো দুটো ওটিতেই একসঙ্গে সার্জারি শুরু হয়। প্রথম ওটিতে মাস্টার কিম এবং ইউনজে সুসাইড অ্যাটেম্প করা ওই ব্যক্তির সার্জারি করছিল, আর সেকেন্ড ওটিতে ডক্টর ওজিন তার মেয়ের সার্জারি করছিল। দেখা যায় বেশ কিছুক্ষণ প্রচেষ্টার পর অবশেষে দুটো সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। সত্যি বলতে এই সার্জারিটা ওজিনের কাছে খুব একটা গুরুত্ব না রাখলেও ইউনজের কাছে এই সার্জারিটা ছিল অনেক মূল্যবান, কারণ এটা ছিল তার জীবনের প্রথম সফল সার্জারি। তাই সে অনেক খুশি হয়ে এই ব্যাপারটা তার মাকে জানানোর জন্য ফোন করে। তবে তার এই আনন্দ বেশিক্ষণের জন্য স্থায়ী হয় না, কারণ ওই মুহূর্তেই হসপিটালে দুজন সিরিয়াস পেশেন্টকে নিয়ে আসা হয়, যাদের মধ্যে একজন ছিল ডিটেকটিভ এবং অন্যজন ছিল কোরিয়ার বিখ্যাত গ্যাংস্টার। আসলে তারা নিজেদের মধ্যেই লড়াই করে একজন ছুরি এবং অন্যজন গুলি দ্বারা আহত হয়েছে। দেখা যায় ইউনজে যেহেতু একজন সিএ স্পেশালিস্ট, তাই সে বুকে ছুরি দ্বারা আঘাতপ্রাপ্ত ওই গ্যাং লিডারের চিকিৎসা করতে শুরু করে, আর অন্যদিকে মাস্টার কিম গুলি দ্বারা আহত ওই ডিটেকটিভের চিকিৎসা করে। দুটো পেশেন্টেরই প্রাথমিক চিকিৎসা কমপ্লিট হলে মাস্টার কিম তাদের সার্জারির জন্য যত দ্রুত সম্ভব ওটি রেডি করতে বলে। তবে ঠিক এই সময় ডক্টর পার্ক এসে তাদেরকে আটকে দেয় এবং বলে, যে সকল পেশেন্টদের বাঁচার কোনো নিশ্চয়তা নেই তাদের সার্জারি করে হসপিটালের নামে বদনাম রটানোর কোনো মানে হয় না, তাই আমার মনে হয় এই সার্জারিটা না করাই উচিত। তবে মাস্টার কিম তার সমস্ত কথা ইগনোর করে ওই গুলিবিধ্বস্ত পেশেন্টকে সার্জারি রুমে নিয়ে যেতে বলে এবং যাওয়ার আগে ইউনজেকে বলে যায় যতক্ষণ না এই সার্জারিটা শেষ হচ্ছে ততক্ষণ তাকে যে কোনো প্রকারে দ্বিতীয় পেশেন্টের প্রাথমিক সার্জারি করে ইন্টারনাল ব্লিডিং কন্ট্রোল করতে হবে। এতে ইউনজে প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণে সে মাস্টার কিমকে ভরসা দিয়ে বলে, আপনি চিন্তা করবেন না, আমি সবকিছু সামলে নেব। এটা বলে সে ইয়ারের মধ্যেই ওই পেশেন্টের ইন্টারনাল ব্লিডিং কন্ট্রোল করার জন্য সার্জারি করতে শুরু করে। এদিকে ওটিতে মাস্টার কিম ওজিনকে সঙ্গে নিয়ে খুব দ্রুততার সঙ্গে সার্জারিটা শেষ করার চেষ্টা করে। তবে তার সার্জারি শেষ করার আগেই ইউনজে তাকে ফোন করে বলে, আমি সার্জারি করে ইন্টারনাল ব্লিডিং কন্ট্রোল করে নিয়েছি, তবে তা সত্ত্বেও রোগীর কন্ডিশন কোনোভাবেই ঠিক হচ্ছে না। এটা শুনে মাস্টার কিম ইউনজেকে বলে ওই পেশেন্টকে এখনই দ্বিতীয় সার্জারি রুমে নিয়ে আসতে। এটা বলেই তিনি কলটা কেটে ডক্টর পার্ককে ফোন করেন। দেখা যায় ডক্টর পার্ক সার্জারি রুমের বাইরে দাঁড়িয়ে মাস্টার কিমের ওপরে নজর রাখছিল। তিনি কলটা রিসিভ করলে মাস্টার কিম তাকে বলেন, আমার এই মুহূর্তেই আপনার সাহায্য দরকার, কারণ আপনি যদি এই পেশেন্টের ট্রিটমেন্ট করেন তাহলে আমি হয়তো দ্বিতীয় পেশেন্টের ট্রিটমেন্ট করে তাকে বাঁচিয়ে নিতে পারি। এটা শুনে ডক্টর পার্ক চুপচাপ সেখান থেকে চলে যায়। অপারেশন রুমের ভেতর থেকে নার্স ও ডক্টর পার্ককে চলে যেতে দেখে মাস্টার কিমকে বলেন, আমার মনে হয় উনি সার্জারিতে সাহায্য করতে চান না। তবে ঠিক এই সময় দেখা যায় ডক্টর পার্ক সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে সার্জারি রুমের ভেতরে এসে উপস্থিত হয়। এটা দেখে সেখানে উপস্থিত সবাই অনেকটা স্বস্তি পায় এবং মাস্টার কিম তার উপরে ওই পেশেন্টের দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে দ্বিতীয় পেশেন্টের সার্জারির জন্য চলে যায়। দেখা যায় কিছুক্ষণের মধ্যেই তারা সবাই দক্ষতার সাথে দুটো সার্জারি খুব ভালোভাবে সম্পন্ন করে। তবে সার্জারি রুম থেকে তারা বাইরে আসলেই খবর পায় ডাইরেক্টর ইও রেজিগনেশন লেটার দিয়ে হসপিটাল ছেড়ে চলে গেছেন। এই খবরটা পাওয়া মাত্রই নার্স ও কান্নায় ভেঙে পড়ে এবং মাস্টার কিমের কাছে গিয়ে অনুরোধ করে তিনি যেন যে কোনো প্রকারে ডাইরেক্টর ইওকে হসপিটালে ফিরিয়ে আনেন। তখন মাস্টার কিম তাকে বুঝিয়ে বলে, আসলে এটা ওনার নিজের সিদ্ধান্ত, তাই আমার মনে হয় আমাদের সবার ওনার সিদ্ধান্তের সম্মান করা উচিত। আর ঠিক এই ঘটনার পরের দিনই ডক্টর পার্ক ডোলডাম হসপিটালের সবাইকে এসে জানায় এখন থেকে তিনিই হলেন এই হসপিটালের নতুন ডাইরেক্টর, তাই এখন থেকে তার কথা মতোই হসপিটালের সমস্ত নিয়মকানুন চলবে। আর ঠিক এই ঘটনার পরের দিনই
ডক্টর পার্ক ডোলডাম হসপিটালের সবাইকে এসে জানায় এখন থেকে তিনিই হলেন এই হসপিটালের নতুন ডাইরেক্টর, তাই এখন থেকে তার কথা মতোই হসপিটালের সমস্ত নিয়মকানুন চলবে। এদিকে ইউনতাক এবং আরিয়ুম যখন ডাইরেক্টর ইওর শরীরে থাকা এক বিরল ক্যান্সার সম্পর্কে আলোচনা করছিল, ঠিক তখনই নার্স ও পেছন থেকে তাদের সমস্ত কথা শুনে নেয়। সিন এখান থেকে ডক্টর ইউনজের কাছে শিফট হলে দেখা যায় সে ওয়াশরুমে ফ্রেশ হওয়ার সময় বাথরুমের ভেতর থেকে কারো একটা কান্নার আওয়াজ পেয়ে দরজা খুলতেই সামনে রক্তাক্ত অবস্থায় এক মহিলাকে বসে থাকতে দেখে। আসলে কিছুদিন আগেই ওই মহিলা এবং তার হাজবেন্ড তাদের সন্তানকে চিকিৎসার জন্য এই হসপিটালে নিয়ে এসেছে। দেখা যায় ইউনজে ওই মহিলাকে কোনো প্রশ্ন না করে সোজা তার হাজবেন্ডের কাছে গিয়ে জিজ্ঞাসা করে কি কারণে সে তার স্ত্রীকে এমনভাবে মারধর করেছে। তবে ওই ব্যক্তি এর কোনো উত্তর না দিয়ে উল্টে ইউনজের সঙ্গেই খারাপ ব্যবহার করতে শুরু করে। আর এই দৃশ্যটা দেখে ওই মহিলার অনেক রাগ হয়, তাই সে টেবিলের ওপরে থাকা ছুরিটা নিয়ে তার হাজবেন্ডকে মারতে গেলে ভুলবশত ওই ছুরিটা ইউনজের গলায় গিয়ে লাগে, আর সাথে সাথেই ইউনজের জামা রক্তে লাল হয়ে যায়। ওজিন দূর থেকে এই দৃশ্যটা দেখতে পেয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে এবং কোনো রকমে ব্লিডিং কন্ট্রোল করে পরিস্থিতি সামাল দেয়। এরপর ইউনজের এই অবস্থার খবর পেয়ে মাস্টার কিম দ্রুত সেখানে আসে এবং ইউনজেকে ধমক দিয়ে বলে সে যেন আর কখনোই পেশেন্টের পারিবারিক ব্যাপারে মাথা না ঘামায়। এই সময় জ্যাং এসে তাকে বলে আপনাকে ডাইরেক্টর পার্ক ডেকে পাঠিয়েছেন। এটা শুনে মাস্টার কিম ডাইরেক্টর পার্কের অফিসে গেলে সেখানে ওই দম্পতিকে দেখতে পায়। আসলে ডাইরেক্টর পার্ক পুরো ঘটনার সত্যতা যাচাই করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্যই মাস্টার কিমকে ডেকে পাঠিয়েছেন। দেখা যায় ওই ব্যক্তি সম্পূর্ণ ঘটনার দায় ইউনজের ওপর চাপিয়ে দিয়ে বলে আমি যখন ঘুমোচ্ছিলাম তখন ওই মহিলা ডাক্তার এসে আমার কলার ধরে টানাটানি শুরু করে। আমি তাকে অনেকবার বোঝানো সত্ত্বেও সে আমার কোনো কথাই শুনতে রাজি ছিল না, তাই আমার স্ত্রী তার হাত থেকে আমাকে বাঁচানোর জন্য ছুরি দিয়ে তার গলায় আঘাত করেছে। এটা শুনে মাস্টার কিম ওই মহিলাকে জিজ্ঞাসা করে উনি যেটা বলছেন সেটা কি ঠিক। তবে ওই মহিলা তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। ফলে ডাইরেক্টর পার্কের এক সহকর্মী বলে স্যার আমার মনে হয় সিসিটিভি ফুটেজ চেক করলেই এই ঘটনার সত্যতা খুব সহজেই যাচাই করা যাবে। এটা শুনে ডাইরেক্টর পার্ক যত তাড়াতাড়ি সম্ভব সিসিটিভি ফুটেজ চেক করার নির্দেশ দেয়। দেখা যায় তার নির্দেশ মতোই জ্যাং এবং তার বাকি সহকর্মীরা সিসিটিভি ফুটেজ চেক করলে দেখতে পায় ওই ব্যক্তির কথা মতো ইউনজেই প্রথমে তার কলার ধরে ঝামেলা শুরু করেছিল, তাই এই পুরো ঘটনাটার জন্য ইউনজেকেই দায়ী করা হয়। অন্যদিকে দেখা যায় ওজিন যে গুন্ডাদের কাছে টাকা ধার নিয়েছিল তাদের মধ্যে এক গুন্ডা হসপিটালে এসে ওজিনকে সবার সামনে অপমানিত করার জন্য নিজের জামা খুলে চেঁচামেচি করতে শুরু করে। তার চিৎকারের আওয়াজ শুনে কিছুক্ষণের মধ্যেই নার্স ও সহ হসপিটালের সমস্ত স্টাফ সেখানে এসে উপস্থিত হয়। নার্স ও ওই ব্যক্তিকে ধমক দিয়ে বলে আপনার এবং ওজিনের মধ্যে কি সমস্যা রয়েছে সেটা আমি জানি না, তবে আপনার মাথায় থাকা উচিত এটা একটা হসপিটাল, তাই এখানে এমনভাবে সিন ক্রিয়েট করা উচিত নয়। আপনারা নিজেদের সমস্যা বাইরে গিয়ে মেটান। তবে ওই ব্যক্তি তার সমস্ত কথা ইগনোর করে সেখানে দাঁড়িয়েই নিজের প্যান্টটাও খুলে ফেলে। এটা দেখে ডক্টর ওজিন রেগে গিয়ে তাকে মারতে গেলে ডক্টর মুন এসে তাকে আটকে নেয় এবং বলে এমন নোংরা একটা মানুষের গায়ে হাত তুলে হাত নোংরা করার কোনো প্রয়োজন নেই। এটা শুনে ওই ব্যক্তি রেগে গিয়ে ডক্টর মুনকে সজোরে একটা ঘুষি মারে। ফলে ডক্টর ওজিন সহ হসপিটালের বাকি স্টাফরা নিজেদের রাগ সামলাতে না পেরে একসাথে ওই ব্যক্তিকে মারতে শুরু করে। তবে ঠিক এই মুহূর্তেই মাস্টার কিম সেখানে এসে কোনো রকমে পরিস্থিতির সামাল দেয় এবং ওই ব্যক্তির প্রাথমিক চিকিৎসা করে তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু ওই ব্যক্তি মাস্টার কিমকে বলে আপনি পুলিশ ডাকুন, আপনারা যেহেতু আমাকে মেরেছেন তাই আমি আপনাদের নামে পুলিশের কাছে কমপ্লেন করব। এটা শুনে মাস্টার কিম তাকে বলে আপনি চাইলেই আমরা পুলিশ ডাকতে পারি, তবে একটা কথা মাথায় রাখবেন পুলিশ আসলে আমরাও আপনার ওপর কমপ্লেন করব, কারণ আপনি জোর করে আমাদের হসপিটালে ঢুকে একজন ডাক্তারের উপর হাত তুলেছেন এবং নিজের জামা প্যান্ট খুলে বেলুনের মতো ভুঁড়ি বের করে পুরো হসপিটালের ডিসিপ্লিন নষ্ট করেছেন। এটা শোনার পর ওই ব্যক্তি আর কোনো কিছু না বলে নিজের জামা পরে চুপচাপ সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডাইরেক্টর পার্কের অ্যাসিস্ট্যান্ট ইউনজিকে ডেকে ওই সিসিটিভি ফুটেজটা দেখিয়ে সেদিন ঘটে যাওয়া পুরো ব্যাপারটার এক্সপ্লেনেশন দিতে বলে। তবে ইউনজে ওই ঘটনা সম্পর্কে কোনো কিছুই বলতে পারে না, তাই ডাইরেক্টর পার্ক এবং তার অ্যাসিস্ট্যান্ট ইউনজেকে বলে এই হসপিটালে থাকতে গেলে তোমাকে এখনই ওই দম্পতির কাছে ক্ষমা চাইতে হবে। ইউনজের কাছেও যেহেতু এই ঘটনার এক্সপ্লেনেশন দেওয়ার জন্য যথাসাধ্য প্রমাণ ছিল না, তাই সে কিছুটা বাধ্য হয়েই তাদের সিদ্ধান্ত মেনে নেয়। তবে মাস্টার কিম এই ঘটনাটা জানার পর ইউনজেকে বুঝিয়ে বলে যদি তুমি কোনো ভুল না করে থাকো তাহলে কখনোই তাদের কাছে ক্ষমা চেও না, কারণ এটা করলে ভবিষ্যতে সবাই তোমাকে মিসট্রিট করবে। তখন ইউনজে মাস্টার কিমকে বলে আমি কোনো দোষ করিনি, তবে এটাও চাই না যে এই ঘটনাটা আর বেশি দূর এগোক, তাই আমার মনে হয় তাদের কাছে ক্ষমা চেয়ে ব্যাপারটাকে এখানেই বন্ধ করা দরকার। এটা বলেই সে ওই দম্পতির কাছে গিয়ে
নিজের ভুলের জন্য ক্ষমা চায়। অন্যদিকে হসপিটালের রিসেপশনে একটা কল আসে, যেটাতে বলা হয় জেল থেকে এক কয়েদিকে হসপিটালে নিয়ে আসা হচ্ছে। ওই ব্যক্তি জেলের দুজন কয়েদিকে হত্যা করে নিজেও গুরুতরভাবে আহত হয়েছে। মাস্টার কিম এটা শোনা মাত্রই দ্রুত সবাইকে প্রস্তুতি নিতে বলে। তবে ডাইরেক্টর পার্ক এসে তার বিরোধিতা করে বলে, এখনই ফোন করে ওই পেশেন্টকে এখানে নিয়ে আসতে বারণ করুন, কারণ এমন কোনো খুনিকে হসপিটালে নিয়ে এসে আমি আমার স্টাফদের কোনোভাবেই বিপদে ফেলতে চাই না। তবে মাস্টার কিম তার কোনো কথা না শুনলে তাদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়, যেখানে মাস্টার কিম ডাইরেক্টর পার্ককে বলেন, আপনি যদি হসপিটালের স্টাফদের এতটাই চিন্তা করতেন তাহলে ইউনজের ব্যাপারে ঠিকভাবে যাচাই না করে কখনোই তাকে দোষী সাব্যস্ত করতেন না। এটা শুনে পার্ক বলে, দুটো ঘটনা সম্পূর্ণ আলাদা, তাই এই দুটোকে একসঙ্গে মিশিয়ে ফেলবেন না। এইভাবেই তারা দুজন যখন একে অপরের সঙ্গে তর্ক করছিল, ঠিক তখনই ইউনজের সঙ্গে যে ব্যক্তির ঝামেলা হয়েছিল সেই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় হসপিটালে এসে বলে, দয়া করে আমাকে বাঁচিয়ে নিন। এটা বলেই সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তার এমন অবস্থা দেখে মাস্টার কিম এবং ওজিন দ্রুত তার চিকিৎসা শুরু করে। আসলে ওই ব্যক্তি সর্বদাই তার স্ত্রীর ওপরে নির্যাতন করত, তাই তার স্ত্রী এই যন্ত্রণা সহ্য করতে না পেরে ছুরি দিয়ে তার গলায় আঘাত করেছে। আর এর সাথেই ড্রামার তৃতীয় পর্বটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ড্রামার পরবর্তী পর্ব নিয়ে।